আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ১০ জন রেসলার যারা তাদের স্টার পাওয়ার বা ব্যাক স্টেজ পাওয়ারের কারণে অন্য রেসলারের সাকসেস কেড়ে নিয়েছিলেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি। WWE তে এমন অসংখ্য ঘটনা রয়েছে। তার মধ্য থেকে ১০ টি ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। WWE তে যারা টপ স্টার রয়েছেন বা ব্যাক স্টেজ লিডার রয়েছেন তাদের অ্যাডভাইস WWE সবসময় নেয়। এর ভিতরে কখনো পছন্দ বা অপছন্দ চলে আসে। কখনো তারা ভুল সিদ্ধান্ত নেন, আবার কখনো সঠিক সিদ্ধান্ত নেন। আজকের ভিডিওতে আমি যে ১০ টি ঘটনা বলব, যে ১০ জন রেসলারের নাম বলব, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। টিভির পর্দায় আমরা যা দেখি তার পেছনে কি ঘটে সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি সজীব রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন রেসলিং ওয়ার্ল্ড বাংলা। নাম্বার 10, দি আন্ডারটেকার হাইজ্যাকড সিএম পাঙ্ক সাকসেস। ২০০৯ সালটা সিএম পাঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ২০০৯ সালটাই সিএম পাঙ্কের স্টার হওয়ার শুরু। সে ২০০৯ সালে জেফ হার্ডির উপর তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে যান এবং তিনি তার হিল ক্যারেক্টারের জন্য প্রশংসিত হতে থাকেন। কিন্তু ব্যাক স্টেজে তিনি ডাব্লিউডাব্লিউ এর রুলস মেনে চলতেন না এবং ড্রেস কোডও ফলো করতেন না। দি আন্ডারটেকার এই বিষয়ে বলেন, আমরা যখন ট্রাভেল করি ডাব্লিউডাব্লিউ চাইতো আমরা যেন ভালোভাবে ড্রেস পরি এবং ভালো ড্রেস পরি, আর সেটা বিজনেসের কারণেই। আমরা তখন ইউরোপে ছিলাম, আমরা এরিনাতে যাওয়ার জন্য বাসে উঠবো, ঠিক তখন আমি তাকে ডাকি, কারণ তার ড্রেস, যাই হোক, সে তখন যেই ড্রেসই পরতো আমি তাকে ডেকে বলি, আমাদের মধ্যে কেউ তোমার মতো ড্রেস পরিনি, তোমার উচিত ভালো ড্রেস পরা, এর কারণে লকার রুমের অন্যদের কাছ থেকে তোমার উপর হিট ক্রিয়েট হতে পারে। তারপর সে আমাকে বলে, হোয়াট অ্যাবাউট সিনা? তখন আমি তাকে বলি, ইউ আর নট সিনা, এবং আমি মনে করি তখন আমি ভুল কিছু বলিনি। সেই সময় ডাব্লিউডাব্লিউ এর ব্যাকস্টেজ লিডার ছিলেন দি আন্ডারটেকার, এবং তখন তাদের ফিউড চলছিল, এবং পানিশমেন্ট হিসেবে চ্যাম্পিয়নশিপ জেতার কিছুদিনের ভেতরেই দি আন্ডারটেকারের কাছে সিএম পাঙ্ক তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি হারান। নাম্বার 9, ট্রিপল এইচ হাইজ্যাকড মার্ক জিনড্র্যাক। ডাব্লিউডাব্লিউই ইতিহাসের অন্যতম সেরা একটি ফ্যাকশনের নাম এভলিউশন। এভলিউশন অনেক পুরনো ফ্যাকশন হলেও অনেকেই এভলিউশনকে চিনে থাকবেন, কারণ দ্য শিল্ডের সাথে একটি তাদের ঐতিহাসিক ফিউড হয়েছিল এবং সেটি ছিল শিল্ড ভাঙার আগে তাদের শেষ ফিউড। ২০০৩ সালে ৪ জন মেম্বারকে নিয়ে এভলিউশন ফ্যাকশনটি ক্রিয়েট করা হয়। এর লিডার ছিলেন ট্রিপল এইচ এবং অন্য মেম্বাররা হলেন রিক ফ্লেয়ার, র্যান্ডি অর্টন এবং বাতিস্তা। ট্রিপল এইচ এবং রিক ফ্লেয়ার আগে থেকেই ছিলেন, কিন্তু ভিন্স ম্যাকম্যান চাচ্ছিলেন আরো ২ জন মেম্বারকে অ্যাড করতে। তখন তারা র্যান্ডি অর্টন এবং মার্ক জিনড্র্যাককে সিলেক্ট করেন, কারণ র্যান্ডি অর্টন এবং মার্ক জিনড্র্যাক অনেক ট্যালেন্টেড রেসলার ছিলেন। তার লুক এবং সাইজের কারণে ভিন্স ম্যাকম্যান তাকে এভলিউশনে যোগ করেন, এমনকি এভলিউশনের প্রথম প্রোমো ভিডিওতেও তিনি ছিলেন। কিন্তু ট্রিপল এইচ মার্ক জিনড্র্যাককে বাদ দিয়ে বাতিস্তাকে নিয়ে নেন, এবং বাতিস্তা পরবর্তীতে অনেক বেশি ফেমাস হয়ে যান, এবং ডাব্লিউডাব্লিউ এর অন্যতম সেরা একজন রেসলার হলেন বাতিস্তা। এভলিউশনের সাকসেসের পিছনে বাতিস্তার অনেক বড় অবদান রয়েছে। মার্ক জিনড্র্যাককে এভলিউশন থেকে বাদ দেওয়ার পর তার ক্যারিয়ার ডাব্লিউডাব্লিউতে আর টেকেনি। সে WCW ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিলেন, এছাড়াও তিনি CMLL ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন এবং CMLL ওয়ার্ল্ড ট্রিওস চ্যাম্পিয়ন ছিলেন। নাম্বার 8, ব্রক লেসনার হাইজ্যাক ম্যাট রিডল। যদিও আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ম্যাট রিডলের ভাষ্যমতে ২০২২ রয়্যাল রাম্বল নাকি তার জেতার কথা ছিল, কিন্তু আমরা যে স্টোরি লাইন দেখেছি সেটা দেখে মনে হয়নি একবারও যে ম্যাট রিডল রয়্যাল রাম্বল জিততে পারে। ২০২২ রয়্যাল রাম্বল পুরো ডিজাস্টার ছিল। ডাব্লিউডাব্লিউ হিস্ট্রির অন্যতম বাজে রয়্যাল রাম্বল বলা হয় ২০২২ রয়্যাল রাম্বলকে। এই ম্যাচটা নাকি রিডলের জেতার কথা ছিল, এমনকি তাকে এটা কনফার্মও করা হয়, বাট ব্রক লেসনার এটা মানতে নারাজ ছিলেন। প্রথমত সে ম্যাট রিডেলকে লাইক করতেন না, এর কারণ হলো ম্যাট রিডেল নিজে সে ব্রক লেসনার সম্পর্কে অনেক বাজে কথা বলেছে বিভিন্ন সময়ে। তাছাড়া ব্রক লেসনারের মতে এই ম্যাচটা রিডেল থেকে তার জেতার প্রয়োজন বেশি, কারণ স্টোরি লাইন অনুযায়ী সেটাই পারফেক্ট হবে। ব্রক লেসনার একই রাতে ববি লাস্টের কাছে তার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হেরে রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি করেন, এবং প্রথম রেসলার হিসেবে একই দিন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হেরে রয়্যাল রাম্বল ম্যাচ জেতার রেকর্ড করেন। তার সাথে সবচেয়ে কম সময় রিংয়ে থেকে ম্যাচ জেতার রেকর্ড করেন। নাম্বার 7, শার্লেট ফ্লেয়ার হাইজ্যাকড বেকি লিঞ্চ। শার্লেট ফ্লেয়ার এবং বেকি লিঞ্চ একসময় বেস্ট ফ্রেন্ড ছিলেন। তখন বেকি লিঞ্চ এত পপুলার ছিল না, বাট ২০১৮ সালে বেকি লিঞ্চ অনেক বেশি পপুলার হয়ে যায়, আর প্রবলেমটা শুরু হয় ঠিক তখন থেকেই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। শার্লেট ফ্লেয়ার বেকি লিঞ্চের সাকসেস দেখে, স্পেশালি ক্রাউডের সাথে তার কানেকশন দেখে জেলাস হতেন। তাদের প্রবলেমটা এতই বেড়ে গিয়েছিল যে লাইভ টিভিতেও তারা এটি আড়াল করতে পারেনি। সেই সময় শার্লেট ফ্লেয়ার ছিলেন র উইমেন্স চ্যাম্পিয়ন এবং বেকি লিঞ্চ ছিলেন স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন। ড্রাফটের কারণে শার্লেট ফ্লেয়ার চলে আসেন স্ম্যাকডাউনে এবং বেকি লিঞ্চ চলে যান মানডে নাইট রতে। তাই ডাব্লিউডাব্লিউই তাদের মধ্যে টাইটেল এক্সচেঞ্জের একটি সেগমেন্ট করেন এবং সেখানে প্ল্যান ছিল তারা দুজন টাইটেল এক্সচেঞ্জ করবেন এবং শেষে শার্লেট ফ্লেয়ার বেকি লিঞ্চকে ম্যাচের জন্য বা ফাইটের জন্য চ্যালেঞ্জ করবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বেকি লিঞ্চ টাইটেলটি শার্লেট ফ্লেয়ারের কাছ থেকে নিতে গেলে তিনি টাইটেলটি ছুঁড়ে নিচে ফেলে দেন। শার্লেটের এমন কাজ দেখে সনিয়া ডেভিল এবং বেকি লিঞ্চ দুজনেই বিব্রত হন।
টাইটেল ছুঁড়ে ফেলার সাথে সাথেই সনিয়া ডেভিলকে খুব রাগান্বিত দেখা যায়। তিনি সাথে সাথে শার্লেটকে বলেন টাইটেলটি উঠাতে। তারপর সেই টাইটেলটি উঠিয়ে সনিয়া ডেভিলের হাতে দেন এবং সেখান থেকে বেকি লিঞ্চ নিয়ে তার চ্যাম্পিয়নশিপ দিয়ে শার্লেট ফ্লেয়ারের দিকে ছুঁড়ে মারেন। বেকি লিঞ্চ যেটা করেছেন সেটা স্ক্রিপ্টের ভেতরেই ছিল, কিন্তু শার্লেট যেটা করেছে সেটা স্ক্রিপ্টে ছিল না। তারপর ব্যাক স্টেজে গরিলা পজিশনে যেয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেখানে ভিন্স, ব্রুস প্রিচার্ড সহ অনেকেই ছিলেন। শুধু বেকি একা যে আপসেট ছিলেন তা নয়, সনিয়া ডেভিল তো শার্লেটের সাথে ফাইট পর্যন্ত করতে গিয়েছিলেন। শার্লেট ফ্লেয়ার বেকি লিঞ্চকে ছোট করার জন্য কাজটা করে, যেটা ব্যাক স্টেজের কেউ পছন্দ করেনি। পরবর্তীতে বেকি লিঞ্চ স্টিভ অস্টিনের পডকাস্টে যে বলেন যে প্ল্যান ছিল আমি তার হাত থেকে আগে টাইটেলটি নিব, দেন কিছুক্ষণের জন্য দুইটা টাইটেলই আমার হাতে থাকবে বেকি 2 বেল্ট মোমেন্টের জন্য, দেন আমি শার্লেটের দিকে টাইটেল ছুঁড়ে মারবো, দেন শার্লেট সোনিয়াকে বলবে টাইটেল উঠাতে এবং সে আমাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করবে। এতে করে সবাই সবার মোমেন্ট পাবে। এছাড়াও আমি কয়েকজনকে আগেই বলেছিলাম যে সেগমেন্টের জন্য যা প্ল্যান করা হয়েছে এমনটা হবে না। আমি যখন তার কাছ থেকে চ্যাম্পিয়নশিপটি নিতে যাব সে তখন ছুড়ে ফেলে দিবে, কারণ আমি জানি সে কেমন। আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হয়েছিল সেগমেন্টটিতে। নাম্বার 6, জন সিনা হাইজ্যাক ওয়েড ব্যারেট। ডাব্লিউডাব্লিউ এর আরো একটি লেজেন্ডারি ফ্যাকশন হলো দ্য নেক্সাস। 2010 সালটা ছিল নেক্সাসময়। তারা সব বড় বড় রেসলারদের অ্যাটাক করত। নেক্সাসের লিডার ছিলেন ওয়েড ব্যারেট। জন সিনার সাথে নেক্সাসের এবং ওয়েড ব্যারেটের এপিক একটা ফিউড হয়েছিল। তখন পুরো নেক্সাস, স্পেশালি ওয়েড ব্যারেট অনেক হিট বা রিয়াকশন পাচ্ছিল। ওয়েড ব্যারেট একজন মেইন ইভেন্টার হবার পথে ভালোভাবেই আগাচ্ছিল। সামার স্ল্যাম 2010 প্রিমিয়াম লাইভ ইভেন্টে নেক্সাস ভার্সাস টিম ডাব্লিউডাব্লিউ এর মধ্যে ম্যাচ হয়। টিম ডাব্লিউডাব্লিউ কে লিড করে জন সিনা। এই ম্যাচের এক সপ্তাহ আগেই ওয়েড ব্যারেটকে কনফার্ম করা হয় তোমরা ম্যাচটা জিততে যাচ্ছ, কারণ তারা ডেবিউ করার পর যেইভাবে তাদেরকে বুক করা হচ্ছিল এই ম্যাচটা তাদেরকে হারানোর কোনো উপায় ছিল না। টিম নেক্সাসকে যদি ম্যাচটা হারানো হয় তাহলে তাদের মোমেন্টাম পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু জন সিনা ম্যাচটা হারতে অস্বীকৃতি জানায়। দেন ম্যাচটা নেক্সাস হেরে যায় এবং নেক্সাসের ডাউনফল শুরু হয়। সেই সাথে ওয়েড ব্যারেটও তার মোমেন্টাম হারিয়ে ফেলে। দর্শকরা তার উপর কেয়ার করা ছেড়ে দেয়। পরবর্তীতে অবশ্য জন সিনা ওয়েড ব্যারেটের কাছে একটি ম্যাচ হারে, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ ক্রাউডের তখন আর নেক্সাস বা ওয়েড ব্যারেটের কারোর প্রতি আগ্রহ ছিল না। জন সিনা এবং ওয়েড ব্যারেটের মধ্যে টিএলসি প্রিমিয়াম লাইভ ইভেন্টে একটি ম্যাচ হয়েছিল, টিএলসি ম্যাচ। সেই ম্যাচটা যদি ওয়েড ব্যারেট জিতে যেতেন তাহলে অবশ্য তার ক্যারিয়ারটা আজকে অন্যরকম হতে পারতো। পরবর্তীতে অবশ্য জন সিনা স্বীকার করেন যে তার নেক্সাসকে হারানোর আইডিয়াটা ভুল ছিল। নাম্বার 5, ট্রিপল এইচ হাইজ্যাক রব ভ্যান ড্যাম, আমরা তাকে আরভিডি নামেও চিনি। 2002 সালে ডাব্লিউডাব্লিউ এর অন্যতম পপুলার রেসলার ছিলেন আরভিডি। তখন সে অনেক বেশি পপুলার ছিলেন। তখন ডাব্লিউডাব্লিউ র ব্র্যান্ডের জন্য সেকেন্ড ওয়ার্ল্ড টাইটেল নিয়ে আসে, যার নাম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। রেসলিং ফ্যানরা তখন ভেবেছিলেন আরভিডি যেই মোমেন্টামের মধ্যে রয়েছে হয়তো তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিতে যাবেন, কিন্তু ট্রিপল এইচ কে কোনো ম্যাচ ছাড়া চ্যাম্পিয়নশিপটি দিয়ে দেওয়া হয়। তারপর অবশ্য ট্রিপল এইচ এর প্রথম চ্যালেঞ্জার ছিলেন আরভিডি। সবাই ভেবেছিল ফাইনালি আরভিডি ট্রিপল এইচ কে হারিয়ে চ্যাম্পিয়ন হবেন, বাট সেটা হয়নি। যদিও আরভিডি অনেক জনপ্রিয় ছিলেন, তবু অজানা এক কারণে হুট করে তাকে মেইন কার্ড থেকে সরিয়ে দেওয়া হয়, আর অনেকের মতে এর পেছনে ট্রিপল এইচ এর হাত রয়েছে। নাম্বার 4, ব্রক লেসনার হাইজ্যাক জিন্ডার মাহাল। 2017 সালে জিন্ডার মাহাল রেন্ডি অর্টনকে হারিয়ে সবাইকে অবাক করে দিয়ে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতে যান। তখন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ছিলেন ব্রক লেসনার। সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচে মুখোমুখি হবার কথা ছিল ব্রক লেসনার এবং জিন্ডার মাহালের, বাট সার্ভাইভার সিরিজের আগের স্ম্যাকডাউনে জিন্ডার মাহাল হুট করে তার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ এজে স্টাইলসের কাছে হেরে বসেন। বলা হয় এর পেছনে ব্রক লেসনারের হাত রয়েছে। সে জিন্ডার মাহালের সাথে ম্যাচ খেলতে চান না, সে এজে স্টাইলসের সাথে ম্যাচ খেলতে চেয়েছেন। তাই শেষ মুহূর্তে প্ল্যান চেঞ্জ করা হয়। এই বিষয়ে রোডডগ বলেন, আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই, আমি কখনো শুনিনি ব্রক লেসনার কখনো বলেছে যে সে কারোর সাথে ম্যাচ খেলতে চায় না। সে জিন্ডারের সাথে ম্যাচ খেলতে চায় না এই কথাটা বলেনি। সে বলেছে সে এই যে স্টাইলসের সাথে জিন্ডার মাহালের থেকেও ভালো ম্যাচ উপহার দিতে পারবেন এবং সবার এই ম্যাচটার প্রতি জিন্ডার মাহালের সাথে ম্যাচের থেকেও বেশি আগ্রহ থাকবে। আমি কখনোই শুনিনি ব্রক লেসনার বলেছে আমি কারোর সাথে ম্যাচ খেলতে চাই না, শুধু কেভিন ওয়ান্স ছাড়া। সে কেভিন ওয়ান্সের সাথে শুধু ম্যাচ খেলতে চায়নি, সেটা তার পার্সোনাল ব্যাপার। এছাড়া আমি কখনোই শুনিনি সে বলেছে যে আমি কারোর সাথে ম্যাচ খেলতে চাই না। নাম্বার 3, জন সিনা হাইজ্যাক অ্যালেক্স রাইলি। যারা অনেক আগে থেকে রেসলিং দেখেন তারা অবশ্যই অ্যালেক্স রাইলিকে চেনার কথা, কারণ দ্য মিজ যখন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তখন অ্যালেক্স রাইলি তার সাথেই ছিল। সে যখন দ্য মিজের উপর টার্ন করেন তখন সে অনেক পপুলার হয়ে যায়, এমনকি ডাব্লিউডাব্লিউ তার উপর অনেক হ্যাপি ছিল। তাকে ওয়ান অফ দ্য টপ বেবিফেস হিসেবে কনসিডার করা হতো। এমনকি 2011 মানি ইন দ্য ব্যাংক তার জেতার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তাকে টিভি থেকে সরিয়ে দেওয়া হয়। খুবই রেয়ারলি তাকে দেখা যেত। এর পেছনে নাকি জন সিনার হাত ছিল। আর অ্যান্ডারসন বলেন জন সিনা নাকি অ্যালেক্স রাইলির উপর ইন্টারেস্টেড ছিল না, তার মতো অ্যালেক্স রাইলি সাকসেস হতে পারবে না। এই বিষয়ে অ্যালেক্স রাইলি বলেন,
আমরা কেউ কাউকে লাইক করতাম না, এর জন্য আমার ক্যারিয়ারে ইম্প্যাক্ট পড়েছে। কারণ জন সিনা ইজ জন সিনা। আমি প্রথম থেকেই প্রেসারে ছিলাম, কারণ সে আমাকে প্রথম থেকেই লাইক করতো না, আর কখনো করেওনি। আমি ট্রাই করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব, বাট কিছু ঠিক হয়নি। আমি অনেক পরিশ্রম করেছি, যা যা করার সব করেছি, যা করলে সেখানে ফিট হওয়া যায়, পছন্দের হওয়া যায়, বাট হয়নি। সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল। নাম্বার 2, হল্ক হোগান হাইজ্যাক্ট দি আন্ডারটেকার। হল্ক হোগান এমন একজন রেসলার যে কিনা সারা জীবন মিথ্যা কথা বলেই গেল। তার ক্যারিয়ারটাই পুরো মিথ্যের উপর। সে এখনো এত মিথ্যা বলে, আর প্রতিনিয়ত যেভাবে ট্রল করা হয় তাকে, মিথ্যা বলে আর ধরা খায়, মিথ্যা বলে আর ধরা খায়। সে এখন পর্যন্ত এত জনের নামে মিথ্যা বলেছে, এত কিছু বলেছে যে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাতে পারবো। হাল্ক হোগেন একবার মিথ্যা বলে সিম্প্যাথি নেওয়ার জন্য এবং অন্যের ক্যারিয়ার ধ্বংস করতে যেয়ে একবার খুব বাজেভাবে ধরা খেয়েছিলেন। 1991 সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে WWE চ্যাম্পিয়নশিপের জন্য হল্ক হোগেন ভার্সেস দি আন্ডারটেকারের ম্যাচ হয়। সেখানে হল্ক হোগানকে হারিয়ে দি আন্ডারটেকার WWE চ্যাম্পিয়নশিপ জিতে যান। কিন্তু আসল ঘটনা ঘটে ম্যাচ শেষ হওয়ার পর। হল্ক হোগান এমন অভিনয় করেন যেন সে অনেক বেশি ব্যথা পেয়েছেন, মাথা নাড়াতে পারছেন না। সে ডক্টরকে বলে যে টেকার তাকে অনেক জোরে হিট করেছে, চেয়ারে পেল ড্রাইভার মেরেছে। দেন WWE অফিসিয়ালস ভিডিও দেখার পর দেখে যে তার মাথা টাচই করেনি চেয়ারে। আর এখানেই ফেসে যান হল্ক হোগান। সে চেয়েছিল আন্ডারটেকারের ক্যারিয়ার ধ্বংস করে দিতে, কারণ সে চাইতো না তার থেকে পপুলার কেউ হোক বা তার জায়গাটা কেউ নিয়ে যাক। আমার তেমন একটা প্রবলেম হয়নি, কারণ ব্যাক স্টেজে প্রায় সবাই জানতো হল্ক হোগানের নেচার কেমন। সে মিথ্যা বলে এটা সবাই জানতো, তাছাড়া সবাই দেখেছে কি হয়েছিল। আমি তাকে বলি যে তুমি তো ব্যথা পাওনি, তাহলে কেন বলেছিলে তুমি ব্যথা পেয়েছো? তারপর সে বলে যে তুমি আমাকে অনেক শক্ত করে ধরেছো, তাই আমি ব্যথা পেয়েছিলাম, যা হওয়ার হয়েছে বাদ দাও। তারপর আন্ডারটেকার হেসে চলে আসেন। নাম্বার 1, ট্রিপল এইচ হাইজ্যাক্ট জেফ হার্ডি। যারা জেফ হার্ডিকে দেখেছেন তারা জানেন জেফ হার্ডি কত ট্যালেন্টেড একজন রেসলার, কত পপুলার একজন রেসলার। 2008 সালে WWE জেফ হার্ডিকে কোম্পানির নিউ ফেস হিসেবে সিলেক্ট করেন, কারণ সে রেসলার হিসেবে তো অসাধারণ এবং সমানভাবে অনেক জনপ্রিয়। ভিন্স ম্যাকম্যান জেফ হার্ডিকে WWE চ্যাম্পিয়নশিপ বানানোর কথা ভাবেন, বাট ট্রিপল এইচ এতে কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ সে জেফ হার্ডিকে ট্রাস্ট করতে পারছিলেন না। তাছাড়া তাদের পার্সোনাল প্রবলেম ছিল, এছাড়াও জেফ হার্ডির কিছু প্রবলেম ছিল, সে অ্যাডিক্টেড ছিল। কিন্তু জেফ হার্ডি সেই সময় অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে ছিলেন, কিন্তু তবু ট্রিপল এইচ তাকে ট্রাস্ট করতে পারছিলেন না। কিন্তু ভিন্স ম্যাকম্যান তার সিদ্ধান্তে অটুট থাকেন। ট্রিপল এইচ এবং এজকে অসাধারণ একটি ম্যাচে হারিয়ে জেফ হার্ডি WWE চ্যাম্পিয়নশিপ জিতে যান। কিন্তু মাত্র এক মাস পরেই পরের প্রিমিয়াম লাইভ ইভেন্টে জেফ হার্ডি এজের কাছে চ্যাম্পিয়নশিপটি হারান। এর পেছনে অনেকে ট্রিপল এইচকে দায়ী করেন। এমন আরো অসংখ্য ঘটনা রয়েছে, আপনারা যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আরো একটি ভিডিও বানাবো। এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।